টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ, সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত। খুব দ্রুতই ক্রিকেট বোর্ড বিসিবিতে শৃঙ্খলা ফিরবে বলে আশা করছেন ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিজ। এদিন বোর্ডের টহলে এসেছিল সেনাবাহিনীর একটি টহল দলও। যদিও এর পরেই বিসিবির ভেতরেই দেখা গেছে সবজি বিক্রেতা মুশফিক মুমিনুলরা যখন অনুশীলন করছিলেন তখন রাজনৈতিক কর্মীর রীতিমতো শোডাউন চলে এদিনও, যে কেউ চাইলেই প্রধান ফটক ঢুকে পড়তে পারে ভিতরে। হঠাৎ কোনো বাজার ভাবলে ভুল হবে। এটা বাংলাদেশের হোম অফ ক্রিকেট বিসিবি। যে গেট দিয়ে একসময় ভিআইপিদের ঢুকতেও বাধায় পড়তে হতো, সেখানেই সহজেই ঢুকে যাচ্ছেন একজন সবজি বিক্রেতাও। এই ব্যক্তি হয়তো পেটের দায়ে এসেছিলেন, কিন্তু এর বাইরে কত শত ব্যক্তি যে ঢুকে পড়ছে বিসিবিতে, এদের লক্ষ্যটা অবশ্য ভিন্ন। নিজেদের শক্তি জানান দেয়া, আগেভাগেই দখল নেয়া। বুধবার থেকে যে শোডাউনের শুরু, তা যেন চলছেই। গুঞ্জন আছে একসময় নাজমুল হাসান পাপনের আশপাশে যারা থেকেছেন সেসব সাবেক কর্তারাও নাকি আসবেন সামনে। কিন্তু প্রশ্ন হচ্ছে, মেইন ফটকে আনসার সদস্যরা থাকার পরও কিভাবে সহজে যে কেউ ঢোকার অনুমতি পাচ্ছেন? উত্তর দেওয়ার জন্য পাওয়া যায়নি বিসিবি নিরাপত্তার দায়িত্বে থাকা হাসিবকে। দায়িত্বপ্রাপ্ত আনসার কমান্ডার যা বললেন, জি, সেটা তো জাস্টিফাই করে ওনারা ভিতরে ঢুকানো হচ্ছে। জি জি জি, আপনার নির্দেশনা দেওয়া আছে, অনেক লোক ঢুকতেছে, কিভাবে তাহলে আপনাদের যিনি মেজর দায়িত্বে আছেন উনি আসছেন? আমি স্যার সঠিকটা বলতে পারতেছি না। অথচ বাইরে যখন এমন অবস্থা, তখন ভেতরে অনুসরণ করছিলেন মুশফিকরা। নিরাপত্তার শঙ্কার কথা স্বীকার করেই বোর্ডের প্রত্যাশা পরিস্থিতি বদলাবে দ্রুত। দু একদিনের মধ্যে পরিস্থিতি সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। দেখুন, মাঝখানে তো দু একদিন কারো কাছে কোনো ধরনের ইনফরমেশন ছিল না। আস্তে আস্তে জিনিসটা স্ট্রাকচার্ড হচ্ছে। আমরা সবাই রেগুলার অফিস শুরু করেছি এবং এটা বিশ্বাস করি হয়তো কালকের থেকেই পরিস্থিতি আরও বেটার হয়ে যাবে ইনশাল্লাহ। সকালেই অবশ্য বিসিবি চত্বরে নিয়মিত টহলে এসেছিল সেনাবাহিনীর একটি দল। অক্টোবরে এখানেই যে হবার কথা নারীদের টি-20 বিশ্বকাপ, তাই যত দ্রুতই ফিরবে শৃঙ্খলা, ততই মঙ্গল বিসিবির। এমন যখন বিশৃঙ্খলা, তখন কিন্তু বিসিবি চত্বরে ঝুলছিল শহীদ ছাত্রদের এমন এক ফেস্টুন, যারা দেশের জন্য জীবন দিয়েছেন বৈষম্যহীন এক সমাজ প্রতিষ্ঠার জন্য, সমাজ থেকে দুর্নীতি দূর করে শৃঙ্খলা ফেরাতে। তাই তো ক্রিকেট ভক্তরা বলছেন, এই মুগ্ধদের হাসিটা তখনই চওড়া হবে যখনই ক্রিকেটের প্রেক্ষাপটে গর্বের উপলক্ষ এনে দেবেন ক্রিকেটাররা। একই সঙ্গে যারা ক্রিকেটটা চালান, তারা যখন অতীতের যে কাজগুলো ঠিক হয়নি সেগুলো দূর করে ক্রিকেটটা নিয়ে যেতে পারেন ঠিক পথে। তাহলে অমিত, যমুনা স্পোর্টস, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা। সরকার পতনের 48 ঘন্টা কেটে গেছে মঞ্জুরি, এবং গত দুদিন বিশেষ করে গতকালও দেখা গেছে একটা নির্দিষ্ট রাজনৈতিক দল এর স্লোগান নিয়ে বিসিবিতে ঢুকে যাওয়া এবং অন্যান্য অস্থিরতা, সেনাবাহিনী মোতায়েন আজকেও সেখানে হয়েছিল। তো ক্রিকেট অঙ্গনে কিংবা ক্রীড়াঙ্গনে কিন্তু একটা অস্থিরতা এখনো আছে। অস্থিরতা অবশ্যই থাকবে, যেহেতু একটা প্রসেসের থ্রুতে হয়তো বা যাচ্ছে, যেহেতু এখনো কোনো ওরকম করে আইন শৃঙ্খলা বাহিনী প্রপারলি প্রণয়ন করা হয়নি যেখানে দরকার। হয়তো বা এই কারণে কিছু সুবিধা দল থাকবে, হয়তো বা সেই সুযোগটাই হয়তো বা সবাই নিয়ে যাচ্ছে। এই নিয়ে একটা বিস্তারিত হয়তো বা আলোচনা করলে আমরা বিসিবি কারোর কাছ থেকে যদি শুনতে পারি বা ক্রিকেট নিয়ে কারোর কাছ থেকে শুনতে পারি, তাহলে হয়তো আরো পরিষ্কার হতে পারে একেবারে। এবং তার জন্য ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পালকে আমরা আমন্ত্রণ জানাতে চাই আজকের স্পোর্টস লাইভে। প্লিজ ওয়েলকাম টু স্পোর্টস লাইভ। থ্যাংক ইউ। প্লিজ বসবেন। ওয়েলকাম। গতকালকের ঘটনা দিয়ে যদি শুরু করি, আপনি নিজেও সেখানে ছিলেন এবং রফিকুল ইসলাম বাবু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বিসিবির, তিনি ছিলেন, অন্যান্য আরও নান্নু ভাই, বাসা ভাই, তারাও ছিলেন এবং সবাই মিলে সেখানে গেছেন। একটা স্লোগানও গেছে, অনেক কিছুই এখানে এসছে। প্রশ্ন, আপনি নিজে ব্যক্তিগতভাবে কিন্তু এই বোর্ডের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করেছেন এবং বর্তমানেও করছেন, কোয়াবের সঙ্গেও আছেন, সব মিলিয়ে। তো এই যে ক্ষমতার একটা পালাবদল, তার পরদিনই সেখানে চলে যাওয়া, কিছুটা এটা নিয়ে একটা বিতর্কের প্রশ্ন বা বিতর্কের জন্ম দিতে পারে কিনা, যে রাতারাতি যেমন নাজমুল হাসান পাপন কিংবা নাইবুর রহমান দুর্জয়দের বিপরীতে যে কথা বলা?
না, ডেফিনেটলি আমি তো 2006 সালে ক্রিকেট খেলা ছাড়ার পর থেকে কিন্তু আসলে ম্যাচ রেফারি হিসেবে কাজ করছিলাম। লাস্ট 3 বছর যাবৎ হয়তো বা করছি না। আর ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে আমি দীর্ঘদিন যাবৎ কাজ করতেছি। সো ক্রিকেটারদের বিভিন্ন দাবি দেওয়াগুলো ক্রিকেট বোর্ডের কাছে উপস্থাপন করা, এগুলোই মূলত কিন্তু আমাদের কাজ। তো এটা দীর্ঘদিন যাবৎ করছি। একটা জিনিস কি, আপনি যে প্রশ্নটা বলেছেন, গতকালকে কিন্তু তামিদ কিন্তু অনেক সুন্দর একটা রিপোর্ট করেছে। তার যে লাস্টের যে লাইনগুলো কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট, যে আমাদের ছাত্ররা যারা আত্মদান করেছে, যে একটা সুন্দর দেশের জন্য, তো আমরা যেন ক্রিকেটটাকে, আমরা যারা আছি, যে একটা সুন্দর পথে যেন পরিচালনা করতে পারি। এই যে তাদের আত্মত্যাগ, এটা থেকে যদি আমরা শিক্ষাটা না নিই তাহলে কিন্তু কিছু হবে না। আমার মনে হয় কি, আমরা সেই শিক্ষাটা কিন্তু নেইনি। আমি ক্রিকেট বোর্ডে যেইভাবে দেখলাম যে মিছিল হচ্ছে, সব কিছু হচ্ছে, তার মানে কি, এটা মনে হয় যে একটা প্ল্যাটফর্ম হয়ে যাচ্ছে যে আরেকটু ভাগাভাগি করে করার। সো ক্রিকেট তো আর এরকম না, ক্রিকেট ইজ দ্য গেম অফ জেন্টেলম্যান। সো আপনার অ্যাপ্রোচটা সেরকম জেন্টেলম্যান কিন্তু থাকা উচিত। সো পালাবদল হবে, অনেক কিছু হবে, বাট আপনাকে অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন, ক্রিকেট বোর্ডের কনস্টিটিউশন বলি, এনএসসির কনস্টিটিউশন বলি, সেভাবেই কিন্তু পরিচালনা করা উচিত। তো তামিদের অমিতের রিপোর্টে যেটা এসেছে, এবং গতকালকে আমরা গিয়েছিলাম, আমরা কিন্তু কয়েকজন গিয়েছিলাম। আর আপনি যে বলছেন মিছিল, স্লোগান, এগুলো গতকালকে হয়েছে। আমরা জানি না এটা কোন স্বার্থান্বেষী গোষ্ঠী এটা করতেছে। আমি যে আপনাকে বললাম না যে এটা একটা অনেক কিছুই কিন্তু ভিতরে থাকে, জিনিসটা তো একটা পলিটিক্স, যেহেতু রাজনীতির এটা পালাবদল হচ্ছে। তবে আমি নিশ্চিত করে আপনাকে বলতে পারি, যারা আসছে তারা কিন্তু অনেক স্বার্থান্বেষী গোষ্ঠী, এবং ওদের সঙ্গে আমার মনে হয় যে প্রিভিয়াস যারা আছে তাদের একটা গভীর সম্পর্ক কিন্তু রয়েছে। তামিদ অমিতের রিপোর্টেও কিন্তু এটা এসেছে। এবং আর যদি কিছু হতো তাহলে হয়তো বা এটা জানার একটা অবকাশ ছিল। সো গতকালকে আপনি যে প্রশ্নটা করেছেন, গতকালকে আমরা কিন্তু গিয়েছিলাম ক্রিকেট বোর্ডের সিইওর সঙ্গে, যেন এই যে একটা পরিবেশ, আপনি প্রত্যেকটা জায়গায় দেখবেন ভাঙচুর চলতেছে, হামলা চলতেছে। আমরা কিন্তু এটাই বলতে গিয়েছিলাম, এবং আগের দিন তাকে আমরা আসবো এটাও বলেছি, প্রয়োজনে তাকে সঙ্গে নিয়েও আমরা আসবো, যে আমরা ক্রিকেট বোর্ডে কিন্তু এরকম কোনো কিছুই কিন্তু দেখতে চাই না। আপনি দেখবেন যে ক্রিকেট বোর্ডে কিন্তু অনেক বেশি নিরাপদ ছিল এই কিছু ঘটনা কিন্তু ছাড়া। সো সব কিছু মিলিয়ে আমার মনে হয় প্রধান নির্বাহী কর্মকর্তা, আজকে দেখলাম যে শাহরিয়ার নাফিস কথা বলছেন, শাহরিয়ার নাফিস একটা ডিপার্টমেন্টের ম্যানেজার, বাট এই যে একটা উদ্বেগজনক সময়, এই সময় কিন্তু প্রধান নির্বাহী কর্মকর্তার কথাটা বলা উচিত। কারণ গতকালকে উনি ছিলেন না, হয়তো তার ব্যক্তিগত কারণ থাকতে পারে, বাট প্রধান নির্বাহী কর্মকর্তা কিন্তু খুব ভালো কথা বলেন। কাজে উনি যদি কথা বলেন তাহলেই কিন্তু মানুষ কিন্তু আশ্বস্ত হয়। তো এই মুহূর্তে কিন্তু তার আশ্বস্ত করাটা, এটাই কিন্তু তার মূল দায়িত্ব। এবং অ্যাটলিস্ট থাকা, মানে সেনাবাহিনীর পাশাপাশি তারা নিজেরা যদি থাকেন প্রধান ফটকের সামনে, অনেক সময় আমরা দেখি যে সংবাদ মাধ্যমও সবসময় সহজে ঢুকতে পারে না, সেখানে সাধারণ মানুষও ঢুকে যাচ্ছে, সবজি বিক্রেতা আমরা দেখলাম, প্যাথেটিক। আমি একটু জানতে চাই দাদা, এই যে এখন যে রকম পরিস্থিতি বিরাজমান চলছে, সেক্ষেত্রে মনে হচ্ছে যে নির্বাচিত যে কমিটি, সেটা নিয়ে হয়তো বা একটা দ্বিধাদ্বন্দ্ব চলছে, হয়তোবা এদেরকে হটানোর একটা প্রক্রিয়া বা পরিস্থিতি হয়তোবা অনেকটাই সামনে চলে আসছে। চাইলেই কি এটা এরকম একটা নির্বাচিত কমিটি সরিয়ে ফেলা যায়, বা এরতে আইসিসির আসলে কি কি বাধা নিষেধ আসতে পারে? আমি একটু খুব সংক্ষেপে বলি, আমাদের সময় মনে হয় খুব নাই। এই দিনগুলো না এরকম হওয়া কিন্তু উচিত না। ক্রিকেট বোর্ডের এই কমিটিটা কিন্তু যেভাবেই হোক একটা নির্বাচিত কমিটি। সো একটা নির্বাচিত কমিটি কিন্তু, আমি শুরুতে বললাম না, ক্রিকেট ইজ দ্য গেম অফ জেন্টেলম্যান। তো আইসিসির যে রুলসগুলো আছে এগুলো কিন্তু এরকম, যে শ্রীলঙ্কায় কিন্তু আপনি দেখবেন যে দুবার কিন্তু ক্রীড়া মন্ত্রণালয় কমিটি ভেঙে দিয়েছিল, তারপর কিন্তু এটা নিয়ে তার একটা নিষেধাজ্ঞার মুখেও কিন্তু পড়েছিল। সো ক্রিকেটটা তো আমার আপনার সবার, তাই না? সো এইভাবে কিন্তু জিনিসগুলো হওয়া উচিত না। সো উই হ্যাভ টু ওয়েট, যে আমরা দেখি যে কি হয়। কারণ যারা এখন পর্যন্ত দায়িত্বে আছেন তারা ডেফিনেটলি বর্তমান অবস্থান তারা বুঝতে পারবেন। তো বর্তমান অবস্থা যদি তারা বোঝেন, তারা যদি মনে করেন যে আমাদের সামনে মেয়েদের ওয়ার্ল্ড কাপ আছে, তারা সুচারুভাবে করতে পারবেন, অবশ্যই তারা করবেন। কিন্তু আপনি যদি মনে করেন যে তাদের পদত্যাগ করেন, এটাও কিন্তু একান্তই তাদের ব্যাপার। সেই প্রেক্ষিতে আপনাকে কনস্টিটিউশন যেটা আছে সেটা আমাদেরকে ফলো করতেই হবে। বাট অ্যাকর্ডিং টু দ্য বিসিবি কনস্টিটিউশন এবং এনএসসির কনস্টিটিউশন, এখানে কিন্তু আপনার হুট করে আপনি কাউকে সরিয়ে দিয়ে বসিয়ে দিবেন, এটার কিন্তু সুযোগটা কিন্তু খুবই কম, এবং এটা ক্রিকেটের সঙ্গে যায়ও কিন্তু না। এবং হিতে বিপরীত হবে সেক্ষেত্রে আমরা শ্রীলঙ্কার উদাহরণ, জিম্বাবুয়ের উদাহরণ টানতে পারি, যে সরকারি হস্তক্ষেপে নিষেধাজ্ঞার যে ব্যাপারগুলো। যাই হোক, ক্রিকেটাররা ফিরেছে, এ দলের অনুশীলন হয়েছে, আমরা সেই প্রতিবেদন দেখে এসে আবারও কথা বলবো। অবশেষে মিরপুরের হোম অফ ক্রিকেটে ফিরেছেন ক্রিকেটাররা। শুরু হয়েছে বাংলাদেশ এ দলের অনুশীলন। দেশ জুড়ে চলা ছাত্র জনতার আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন তাদের স্মরণে নীরবতা পালন করে অনুশীলন শুরু করেন মুশফিক মিরাজরা। জাতীয় দলের আসন্ন পাকিস্তান সিরিজের পাশাপাশি সাকিব আল হাসানের দেশে ফেরার প্রসঙ্গে কথা বলেছেন শাহরিয়ার নাফিস। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে সরকার পতনের ৪৮ ঘন্টার মধ্যে হোম অফ ক্রিকেটে ফিরলেন বাংলাদেশের ক্রিকেটাররা। গত কয়েক সপ্তাহে দেশ জুড়ে চলা আন্দোলনের জেরে জীবন দিয়েছেন যারা, তাদের স্মরণে শুরুতেই নীরবতা পালন করেন মুশফিক মমিনুলরা।
অচলাবস্থা কাটিয়ে শুরু হয় বাংলাদেশ এ দলের অনুশীলন। ঘোষণা করা হয়েছে এ দলের পাকিস্তান সফরের নতুন সূচিও। আগের সূচি অনুযায়ী 4 দিনের 2টি ম্যাচ শুরুর কথা ছিল 10 ও 17 আগস্ট। নতুন সূচি অনুযায়ী আগামী 9 আগস্ট পাকিস্তান সফরে যাবে এ দল। ম্যাচ দুটি হবে 13 ও 20 আগস্ট। 3 ওয়ানডে 26, 28 ও 30 আগস্ট। অন্যদিকে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী 16 আগস্ট পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশ জাতীয় দলের। হাতে সময় নেই সপ্তাহখানেকের বেশি, তাই তো অনুশীলন শুরুর অপেক্ষায় টিম ম্যানেজমেন্ট। বিগত সময়ে আমরা দেখেছি যখন ক্ষমতার পালাবদল হয়েছে এরকম হয়, বাট যারা রেগুলার স্টাফ আমরা এই সিচুয়েশন সম্পর্কে অবগত আছি। দেখুন সমস্ত দেশেই কিন্তু পরিবেশটা একটু অস্থির ঠিক বলবো না, বাট পরিবর্তন হচ্ছে, সিচুয়েশন একটু আনসার্টেন হচ্ছে। আমরা আশা করি 2-1 দিনের মধ্যে সম্পূর্ণ দেশ যেমন স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, স্বাভাবিকভাবে গতিতে চলবে, ক্রিকেট বোর্ডের অ্যাক্টিভিটিসও স্বাভাবিক গতিতেই চলবে। পাকিস্তান সফর সামনে রেখে প্রশ্ন আছে সাকিব আল হাসানকে নিয়ে। রাজনৈতিক সম্পৃক্ততার কারণে সেই প্রশ্ন এখন আরও বড়। বর্তমানে কানাডার ফ্র্যাঞ্চাইজি লিগ গ্লোবাল টি20তে ব্যস্ত সময় কাটাচ্ছেন সাকিব। লিগ খেলার জন্য বিসিবির কাছ থেকে 12 আগস্ট পর্যন্ত ছুটি নিয়েছেন জাতীয় দলের এই অলরাউন্ডার। এরপর দেশে ফিরবেন কি সাকিব? ফিরলে তৈরি হবে নিরাপত্তাজনিত শঙ্কা। তবে কি সরাসরি পাকিস্তানে যোগ দেবেন দলের সাথে, নাকি এমন অবস্থায় আপাতত জাতীয় দলের জার্সি গায়ে তোলা থেকে বিরত থাকবেন সাকিব? সাকিব আল হাসান গতকালকে রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী সাকিব আল হাসান এখন আর সংসদ সদস্য নন, তো উনি একজন ক্রিকেটারই রয়েছেন। তো প্রত্যেকটা মানুষেরই তো সিকিউরিটি কনসার্ন রয়েছে। তো আমরা যেহেতু 12ই আগস্ট পর্যন্ত এনওসি রয়েছে, তারপরে তার বাংলাদেশ ক্রিকেট টিমে জয়েন করার কথা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ বাংলাদেশ পাকিস্তান সিরিজের 2 টেস্টের প্রথমটি রাওয়ালপিন্ডিতে শুরু হবে 21 আগস্ট। করাচিতে দ্বিতীয় টেস্ট শুরু 30 আগস্ট। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। অবশেষে আমরা অন্তত বিসিবির পক্ষ থেকে কাউকে কথা বলা এই সিচুয়েশনে সেটা দেখলাম। দাদা, এখনও তো বেশ খানিকটা সময় লেগে যাবে। আমরা জানি কাল দুপুরে আসছেন যিনি, সবাই খবর পেয়েছেন, রাতে হয়তো সব সেই দায়িত্ব নেওয়ার ব্যাপার সব কিছু মিলিয়ে পরের দিন থেকে হয়তো আরও একটু স্বাভাবিক হওয়ার কথা ধরে নেওয়া যায়। জাতীয় দলও ফিরবে অনুশীলনে। বেশ কিছু প্রসঙ্গ আছে। সাকিব আল হাসান কিংবা মাশরাফি বিন মুর্তজা, তাদের উপর একটা ব্যক্তিগত যে জায়গা থেকে তারপরে আস্তে আস্তে সেটা পুরো দেশ বা ভক্তদের একটা ক্ষোভ সেটা কিন্তু চলেছে, সেটা আমরা দেখেছিও, ছবিতেও দেখেছি যে সাকিব আল হাসান সামনে যেহেতু তিনি পাকিস্তান সিরিজে থাকার কথা, সব মিলিয়ে এই পরিস্থিতিটা কিভাবে সামলাবেন? প্রথমে নিরাপত্তার কথা বলেছেন, বিসিবি শুড বি প্রোঅ্যাক্টিভ। আমরা দেখতে পাচ্ছি থানাগুলোতে পুলিশ কাজ করছে না, নানান কিছু কাজ করছে না। বিকেএসপি প্রোঅ্যাক্টিভ হওয়া, বিসিবির হওয়া উচিত। এটা ব্যক্তিগত, আমি কোনো সমালোচনা করছি না, বাট আপনি যখন প্র্যাকটিস স্টার্ট করছেন, ইউ মাস্ট হ্যাভ টু প্রোভাইড দ্য প্রপার সিকিউরিটি ফর দ্য প্লেয়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি। হ্যাঁ, আমরা কিন্তু পার্সোনালি সিকিউরিটি এজেন্টের সঙ্গে কথা বলে সিকিউরিটি ভাড়া করে কিন্তু আমরা এটা করতে পারতাম। হ্যাঁ, আপনি যদি দেখেন যে বিসিবির মতো একটা প্রফেশনাল জায়গায় আমাদের এটা প্রোঅ্যাক্টিভ হওয়া উচিত ছিল। যে দেশে যখন এটা চলতেছিল তখনই কিন্তু আপনি দেখেন মানুষ কিন্তু ক্রিকেটের প্রতি কিন্তু অনেক বেশি প্যাশনেট। হ্যাঁ, যে ক্রিকেট বোর্ড কিন্তু কোনো প্রকার কোনো কিছু হয়নি, এবং আমরাও কিন্তু গিয়েছিলাম সর্বাত্মক সহযোগিতার জন্য। একটু ভেরি অনেস্টলি বলি, আমরা চাই যে বিসিবি যখন স্মুথলি চলতেছিল, আমাদের সামনে ওমেন্স ওয়ার্ল্ড কাপ রয়েছে, খুব ভেরি ইম্পর্ট্যান্ট, এগুলো যেন খুব ভালোভাবে হয়, ওনারাই করুক, সুন্দরভাবে করুক। আপনার পাকিস্তান ট্যুর রয়েছে, এরপর ইন্ডিয়া ট্যুর রয়েছে, এই জিনিসগুলো যেন খুব সুচারুভাবে হয় এবং সুন্দরভাবে হয়। এই জন্যই কিন্তু আমরা আমাদের প্রস্তাবনা নিয়ে গিয়েছিলাম। দুঃখিত, ক্রিকেটারদের দায়িত্ব বা ক্রিকেটারদের আসলে উপরে হওয়া অন্যায় থেকে শুরু সবকিছু নিয়ে তো আপনারা কাজ করেন বা করেছেন। একটা বিষয়টা হচ্ছে রাজনীতির সাথে সরাসরি ক্রিকেটারদের সম্পৃক্ত হওয়া বা তারকা ক্রিকেটারদের, এটা নিয়ে আসলে ভবিষ্যতে এটা তো আসলে কোনো, এটা কিন্তু আমাদের কিন্তু ডেফিনেটলি এটাতে কিন্তু আমাদের কিন্তু অত্যন্ত সচেতন হওয়া উচিত। কারণ আপনি যখন একজন সেলিব্রিটি, আপনি করতে পারি, হ্যাঁ, বা একসঙ্গে পলিটিক্স বা বাট আপনি যখন মনে রাখতে হবে, আপনি যখন একজন সেলিব্রিটি, আপনাকে বাংলাদেশের 18 কোটি মানুষ ওন করছে, ইউ ক্যান নট ডিভাইড ইউর সেলফ। হ্যাঁ, আপনাকে একটা রেসপন্সিবিলিটি থাকে। তারপরেও যদি কেউ অংশ নেয়, এটা আসলেই মানে রানিং ক্রিকেটার হিসেবে সেটা আসলে আমার জ্ঞানের যতটুকু জানা, ক্রিকেটের ইতিহাস নিয়ে কাজ করছি, হ্যাঁ, সো আমার জানা মতে কিন্তু কোনো রানিং ক্রিকেটার মেম্বার অফ পার্লামেন্ট হয়েছেন এরকম কিন্তু আপনি আমাদের উন্নত দেশগুলোতে কিন্তু এই নজিরটা কিন্তু নাই। সো আমাদের নজিরটা আছে। এখন আমাদের সংস্কৃতিটাও তো ভিন্ন, হ্যাঁ, নানান ধরনের সংস্কৃতি। সো আমার মনে হয় প্লেয়ারদের ব্যক্তিত্বের পরিচয়টা কিন্তু এখানে থাকা উচিত, যে আমি কতটুকু, কত দূর যাব, কত দূর হাঁটবো,
হ্যাঁ, একই সঙ্গে আমি কয়টা কাজ করতে পারবো? আমার কি মূল ফোকাসটা, আপনি যখন ন্যাশনাল টিমে খেলবেন আপনার কিন্তু মূল ফোকাসটা থাকা উচিত শুধুমাত্র ন্যাশনাল টিমকে নিয়ে। তো এটা একটা ব্যক্তিগত সিদ্ধান্তেরও ব্যাপার এবং ভিন্নতার কথা বলছিলেন, সেই ভিন্নতার জায়গা থেকে যেহেতু এখন সবকিছুতে একটা পরিবর্তন আসছে, মঞ্জুরি নিশ্চয়ই এই জায়গাগুলোতেও একটা পরিবর্তনের আভাস আমরা পেতেই পারি, কিংবা ভবিষ্যতে হয়তো এই জায়গাগুলো আরো একটা পরিষ্কার যে নর্মসের মাধ্যমে সেটা আসবে নিঃসন্দেহে। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।